মাংসের এরকম লাফালাফি করা আপনারা অনেকেই দেখেছেন। অনেক সময় বাজারে ঝুলিয়ে রাখা মাংস এভাবে লাফালাফি করতে দেখা যায়। মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে কিছুটা লবণ ছড়িয়ে দেন তাহলে এই মাংসের লাফালাফি আরো অনেক গুণ বেড়ে যাবে। এই বিষয়ে আমরা পরে ফেরত আসবো। তার আগে চলেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে আসা যাক। কুরবানির সময় এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। অনেকেরই ধারণা পশুর গলার মেরুদণ্ডের যে হাড় আছে, এই হাড়ের ভেতরে যে সাদা একটা রগের মতো থাকে, যেটা আসলে স্পাইনাল কর্ড, এইটা হচ্ছে মেইন রগ। এটা কেটে দিলে পশু তাড়াতাড়ি মারা যাবে। আসলে এটা একটা ভুল ধারণা। এই ভিডিওতে আমরা জানবো কুরবানির সময় পশু আসলে মেইনলি কি কারণে মারা যায়, আর কুরবানির সময় আমরা কমনলি যেই ভুলগুলো করে থাকি। আর তার সাথে জানবো কুরবানির মাংস এর স্বাদ এবং গুণাগুণ অক্ষুণ্ণ রেখে অনেক দীর্ঘ সময়ে সংরক্ষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি কোনটা। প্রথমে চলেন দেখা যাক পশুর মৃত্যুর আসলে প্রধান কারণ কোনটা। কুরবানির সময় পশুর গলায় থাকা ক্যারোটিড আর্টারি এবং জুগুলার ভেইন নামে দুইটা প্রধান রক্তনালিকা কেটে দেয়া হয়। ক্যারোটিড আর্টারি হচ্ছে প্রধান রক্তনালিকা যার মাধ্যমে শরীর থেকে রক্ত ব্রেনে পৌঁছায়, আর জুগুলার ভেইন যেটা, এটা হচ্ছে প্রধান নালিকা যেটার মাধ্যমে ব্রেন থেকে রক্ত শরীরে পৌঁছায়। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অনেকে জেনে থাকবেন আমাদের শরীরে যত কোষ আছে এদের প্রতিনিয়ত অক্সিজেন দরকার হয়। আর এই অক্সিজেনটা আমাদের পুরো শরীরে আসে হচ্ছে রক্ত প্রবাহের মাধ্যমে। আমাদের যে হার্ট আছে এই হার্ট প্রতিনিয়ত বিট করতে থাকে যার ফলে রক্ত পুরো শরীরে পৌঁছে যায়। আর অক্সিজেন আসে কোত্থেকে? আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রতিবারে আমরা নিঃশ্বাস নেওয়ার সময় বাতাসটা আমাদের ফুসফুসের ভেতরে যায়। সেখানে বাতাস থেকে অক্সিজেন ফুসফুসে থাকা রক্তের মধ্যে প্রবেশ করে। এই অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হার্টে যায় এবং হার্টে যাওয়ার পর হার্ট এটাকে বিট করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। মানে এই রক্তের মাধ্যমে পুরো শরীরে হার্ট আসলে অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে। এই অক্সিজেন আমাদের সবগুলো কোষের বিভিন্ন কাজে দরকার হয়, বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় দরকার হয়। কুরবানির সময় যখন গলায় থাকা প্রধান রক্তনালিকা কেটে দেওয়া হয় তখন ব্রেনে রক্ত চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তার মানে হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে ঠিক ওই মুহূর্ত থেকেই অক্সিজেনের অভাবে ব্রেনের কোষ মারা যেতে থাকে এবং 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই পশু সেন্সলেস হয়ে যায় এবং এরপরে 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই পশুটার ব্রেন ডেড হয়ে যায়। অন্যদিকে হার্টবিট এর পরেও আরো বেশ কয়েক মিনিট ধরে চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত হার্টের কোষে জমা থাকা এটিপি শেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও বিট করতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যদি 20 সেকেন্ডের মধ্যেই পশুর সেন্স চলে যায় বা চেতনা চলে যায়, তাহলে কুরবানির সময় তো দেখা যায় অনেকটা সময় ধরে পশু হাত পা ছোড়াছুড়ির চেষ্টা করে, শরীর ঝাঁকুনি দেয়, খিঁচুনি দেয়। এটা তাহলে কিভাবে সম্ভব? মানুষ বা পশু পাখি যেটাই বলেন, আমাদের কাজকর্মের বেশিরভাগ জিনিসপত্রই যদিও ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত, কিছু জিনিসপত্র আছে যেটা হচ্ছে ব্রেনের সিগন্যাল ছাড়াই স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত। যেরকম ধরেন আপনি হঠাৎ করেই কোনোভাবে আপনার হাতের একটা কোথাও প্রচন্ড গরম একটা স্পর্শ পেলেন, তখন কিন্তু এরকম হবে না যে আপনার ব্রেনের সিগন্যাল গেল ও গরম লাগছে তাহলে তুমি হাতটা সরিয়ে ফেলো না হয় হাতটা পুড়ে যাবে। এরকম হয় না। যেটা হয়, গরম লাগার সাথে সাথে অটোমেটিক আপনার হাত সরে আসে। এই যে আপনার রিফ্লেক্সটা হলো, আপনার ব্রেইনের চিন্তা ভাবনা করার আগে যে আপনার হাতটা সরে আসলো, এই কাজটা করে হচ্ছে স্পাইনাল কর্ড। এই সিগন্যাল আসে স্পাইনাল কর্ড থেকে। তো কুরবানির সময় যদিও ব্রেন 20 সেকেন্ডের মধ্যে অকেজো হয়ে যায়, ব্রেনের আর কোনো কাজকর্ম থাকে না, স্পাইনাল কর্ডের সিগন্যাল তখনও থাকে। এই স্পাইনাল কর্ডের যে রিফ্লেক্স, এই রিফ্লেক্সের কারণেই তখন পশু ছিটাছিটি বা হাত পা ছোড়াছুড়ি অথবা ঝাঁকি দেয়া এই কাজগুলো করতে থাকে। তো এই সময়টাতে আবার অনেকে মনে করে থাকেন আহারে পশুটা মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, জান চলে যাচ্ছে, বা এই সময়টা তো মনে হয় অনেক কষ্ট হচ্ছে পশুটার। আসলে বিষয়টা এরকম না। কুরবানির ২০ সেকেন্ডের পর থেকে পশুর আর কোনো সেন্স বা ব্যথা বেদনা এরকম কোনো ফিলিং থাকে না। তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার। কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে কুরবানি ভালোমতো হয় না। কারণ ছুরিতে ভালোমতো ধার ছিল না। যার জন্য পশু উঠে দাঁড়িয়েছে বা দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। সেই বিষয়গুলো আলাদা। এখন আসলে দেখা যাক আমরা অনেকেই কুরবানির সময় যে ভুলটা করে থাকি। অনেক ক্ষেত্রেই দেখা যায় হুজুর কুরবানি করার পরে বা যিনি কুরবানি করেছেন তিনি কাটা শেষ হলেই কেউ একজন ছোট একটা ছুরি নিয়ে গলায় যে মেরুদণ্ডের হাড় থাকে সেটা কাটার চেষ্টা করেন এবং এর ভেতরে যে স্পাইনাল কর্ড থাকে তার টার্গেট হচ্ছে স্পাইনাল কর্ডটা কেটে দেয়া। কারণ তিনি মনে করে থাকেন বা আমরা অনেকেই মনে করে থাকি স্পাইনাল কর্ডটা হচ্ছে প্রধান রগ, এটা কেটে দিলে পশু মারা যাবে, তা নয়তো পশুর মারা যেতে অনেক দেরি হবে। এইটা একটা ভুল ধারণা এবং এইটা করার সাথে সাথে দুইটা প্রধান ক্ষতি হয়। তার প্রথমটা হচ্ছে
এই যে কাটার পরে পশুটা মারা যাওয়ার আগেই বা সেন্স চলে যাওয়ার আগেই যে আপনি পশুর হাড় কাটার চেষ্টা করছেন, এতে করে আপনি পশুর মৃত্যুটাকে প্রচন্ড যন্ত্রণাদায়ক করে দিচ্ছেন। অনেকে আবার ছোট একটা ছুরি নিয়ে পশুর গলায় ঘাই দেয়া শুরু করে, যেটা হচ্ছে খুবই অমানবিক। এতে প্রচন্ড কষ্ট হয় পশুর। অনেকে আবার পশুর গলার মাংস কাটতে শুরু করে, মানে মারা যাওয়ার আগে এই ঘটনাগুলো তারা ঘটাইতে শুরু করে। তো এই কাজগুলো খুবই ভুল, এতে প্রচন্ড কষ্ট হয় পশুর। ২ নাম্বার যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের যে কাজ, রিফ্লেক্স করা। এই রিফ্লেক্সের ফলে পশু সাঁটাসাঁটি করে বা হাত পা ছোড়াছুড়ি করে বা ঝাঁকি দেয়। এই ঝাঁকি বা রিফ্লেক্সের ফলে পশুর শরীরের প্রায় ৯০% এর উপরে রক্ত শরীর থেকে বেরিয়ে আসে, যেটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং এটাই করা উচিত। আর আপনি যদি কুরবানির সাথে সাথে স্পাইনাল কর্ড কেটে দেন, তাহলে এই যে রিফ্লেক্স, মানে স্পাইনাল কর্ডের যে রিফ্লেক্স, এই রিফ্লেক্সটা হবে না। ফলে ঝাঁকাঝাঁকি বা পশুর নড়াচড়া হবে কম। যার ফলে শরীর থেকে যথেষ্ট পরিমাণে রক্ত বেরিয়ে যেতে পারবে না। এর ফলে যেটা হবে, এই পশুর মাংসে রক্ত বেশি পরিমাণে থাকবে, যার জন্য এতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যাবে এবং এই পশুর মাংস নষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। তো এইবারের কোরবানির ঈদে ২ টা কাজ করতে হবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন বা রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে এই ২ টা প্রমিস করতে হবে। ১ম টা হচ্ছে, আপনারা কুরবানির আগে চেক করে নিবেন যে ছুরিটা কি যথেষ্ট পরিমাণে ধারালো কিনা, তাহলে পশুর মৃত্যুটা সহজ হবে। নাম্বার ২ হচ্ছে, কুরবানির পরে কোনোভাবেই কাউকে নিজে স্পাইনাল কর্ড কাটতে দেয়া যাবে না বা পশুর গলার মাংস কাটতে দেয়া যাবে না বা কোনোভাবে কোনো রকম আঘাত করতে দেয়া যাবে না। শুধুমাত্র নিশ্চিত করতে হবে পশুর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বা ফ্লো দিয়ে বের হচ্ছে কিনা। যদি দেখেন গলা থেকে প্রচন্ড ফ্লোতে রক্ত বের হচ্ছে, ওইটাই যথেষ্ট। এখন আসেন দেখা যাক মাংস কেন নাচে। আমি সিউর আপনারা অনেকেই মাংসের এই নাচানাচি দেখেছেন এবং অনেকে আবার এটা ধারণা করে থাকে যে মাংসের নিজস্ব বোধহয় কোনো একটা মেমোরি আছে, যার জন্য ওরা এরকম লাফালাফি করে। আসলে এটা একটা ভুল ধারণা। মূলত ব্যাপার যেটা ঘটে, আমরা এই যে আমাদের বিভিন্ন কাজকর্ম করি, তো এই কাজের শক্তি আসলে আসে কোত্থেকে? আমরা যে খাবার খাই, সেই খাবার থেকে শক্তিটা এটিপি রূপে আমাদের কোষগুলোতে জমা থাকে। তো আমাদের কোষের যখন কাজ করার দরকার হয়, তখন ও সেই এটিপি গুলোকে ব্যবহার করে কাজ করে। তো পশুরা যখন জীবিত ছিল, তখন ব্রেইন ধরেন একটা সিগন্যাল দিল যে আচ্ছা হাঁটো এখন। তো তখন ও এটিপি ব্যবহার করে হাঁটলো। কিন্তু যখন মারা গেল, তখন তো ব্রেইন আর কোনো সিগন্যাল দিচ্ছে না। কিন্তু ওদিকে যে এটিপি জমা ছিল, সেই এটিপি পশুর মৃত্যুর পরেও আরো প্রায় ৫-৬ ঘন্টা ওইখানে জমা থাকে। তো এই এটিপি এখন যাবে কোথায়? ওই এটিপি ব্যবহার করে তখন ওই যে কাটা মাংসগুলো নড়াচড়া করে। এই ব্যাপারটা ইন্টারেস্টিং। আমাদের কোষের মধ্যে অ্যাক্টিন, মায়োসিন নামে ২ ধরনের প্রোটিন থাকে। মায়োসিন এটিপি এবং কোষের মধ্যে থাকা ক্যালসিয়াম আয়ন ব্যবহার করে অ্যাক্টিনকে টেনে ধরে, যার ফলে সংকোচন হয়। আবার যখন এটাকে ছেড়ে দিচ্ছে, তখন আর ওই সংকুচিত থাকে না। তো আমরা যখন এটাকে দেখি বাইরে থেকে, তখন আমাদের কাছে মনে হয় যে এরকম কাঁপছে। তো এর মধ্যে আবার যদি আপনি লবণ ছিটিয়ে দেন, তখন যেটা হয়, লবণের মধ্যে যেহেতু সোডিয়াম আয়ন থাকে, এই সোডিয়াম আয়ন কোষের মেমব্রেনে ডিপোলারাইজেশন করে, যার জন্য বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়ন রিলিজ হয়। যার জন্য এই যে অ্যাক্টিন মায়োসিনের যে সংকোচন প্রসারণের ঘটনাটা ঘটলো, এইটা আরো অনেক বেশি শক্তিশালী হয়। যার জন্য এই যে কম্পন বা দূর থেকে আমরা যে দেখছি নাচানাচি, এই নাচানাচিটাও অনেক গুণ বেড়ে যায়। এখন আসেন দেখা যাক কুরবানির মাংসের স্বাদ এবং গুণাগুণ ঠিক রেখে দীর্ঘ সময় সংরক্ষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি কি। এর জন্য আপনাকে সিম্পল ৩টে স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 হচ্ছে প্রিপারেশন। এইখানে আপনাকে ২টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে সময় নষ্ট করা যাবে না। মানে কুরবানি করার পর থেকে যত সময় পার হতে থাকবে, মানে মাংসটা যত বেশি সময় বাহিরে থাকবে, তত এর গুণাগুণ নষ্ট হতে থাকবে বা এর স্বাদ গুণ নষ্ট হতে থাকবে। আপনি ১ম দিন এটা বুঝতে পারবেন না। কিন্তু এই মাংসটা ফ্রিজ করার পরে যখন পরবর্তীতে বের করবেন, তখন এটা বুঝতে পারবেন। সো কোনো সময় নষ্ট করা যাবে না। যত দ্রুত সম্ভব এটাকে ফ্রিজ করার জন্য প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মাংস যেন ভেজা না থাকে কোনোভাবে। এর গায়ে যেন কোনো পানি অথবা রক্ত অথবা যেকোনো ধরনের লিকুইড লেগে না থাকে। এর জন্য আপনারা বাজার থেকে কিচেন পেপার কিনে নিয়ে আসতে পারেন। কিচেন পেপারের খুব একটা দাম না। অনেকেই কিচেন পেপার ব্যবহার করেন ফ্রিজে রাখার আগে মাংসগুলোকে ভালোমতো মুছে শুকিয়ে ফেলার জন্য। এর কারণ হচ্ছে, মাংসের গায়ে যদি কোনো রকম পানি বা লিকুইড থাকে, তখন যখন ফ্রিজ হচ্ছে, ওই ফ্রিজিং প্রসেসের সময় মাংসের মধ্যে যে কোষ আছে, সেই কোষগুলো ফেটে যেতে পারে, যার ফলে মাংসের স্বাদ এবং গুণাগুণ নষ্ট হতে পারে। স্টেপ 2 হচ্ছে ফ্রিজে রাখার পদ্ধতি। আপনি যেই প্যাকেটে করে মাংসটাকে ফ্রিজ করবেন, সেই প্যাকেটে যেন কোনোভাবে কোনো বাতাস না থাকে বা কোনো ফাঁকা জায়গা না থাকে। এর কারণ হচ্ছে, যখন বাতাস থাকা অবস্থায় মাংসটা ফ্রিজ হবে, তখন এই বাতাসে থাকা অক্সিজেন মাংস থেকে
থেকে পানি শোষণ করে নেবে। ফলে মাংসের মধ্যে পানি শূন্যতা তৈরি হতে পারে। মানে মাংসটা যখন রান্না করে খাবেন তখন মনে হতে পারে মাংসটা একটু বেশি ড্রাইড, অথবা মাংসের কালার পরিবর্তন হতে পারে। নরমাল যে কালারটা সেই কালারটা নষ্ট হতে পারে। এছাড়া অক্সিডেশন হতে পারে। ফলে র‍্যান্সিফাইড একটা গন্ধও লাগতে পারে এই মাংসটা যখন রান্না করে খাওয়া হবে। তো ফ্রিজ করার আগে মাংসের প্যাকেট থেকে বাতাস দূর করার সবথেকে কার্যকর পদ্ধতি হচ্ছে ভ্যাকুয়াম সিলিং। বাট অনেকের বাসায় হয়তো ভ্যাকুয়াম মেশিন নেই। মানে আপনারা ভ্যাকুয়াম সিলিংটা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এনশিওর করবেন যেন প্যাকেটের ভেতরে কোনো void স্পেস মানে ফাঁকা জায়গা অথবা কোনো বাতাস যেন না থাকে, সেটা নিশ্চিত করলেই হবে। নাম্বার ৩ হচ্ছে ফ্রিজিং এর স্পিড। অনেক সময়ই দেখা যায় আমাদের দেশে ফ্রিজারের পাওয়ারটা ম্যাক্সিমামে দেয়া থাকে না। অনেকেই কমিয়ে রাখেন। তো যখন আপনারা মাংসটা ফ্রিজ করবেন, মানে একদম নরমাল থেকে বরফ হওয়ার যে ১ম ধাপটা, এই ধাপে ফ্রিজের পাওয়ার অবশ্যই ম্যাক্সিমামে দিতে হবে। মানে ফ্রিজারের পাওয়ারটা ম্যাক্সিমামে দিতে হবে। তো এটার কারণ হচ্ছে যদি আপনারা স্লো ফ্রিজ করেন তাহলে মাংসের ভেতরে বরফ কণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে মাংসের কোষগুলো ফেটে যেতে পারে এবং মাংসের স্বাদ নষ্ট হতে পারে বা ফ্লেভার নষ্ট হতে পারে। আর যদি ফ্রিজিং অনেক কুইক হয় তাহলে এই চান্সটা কমে আসে। তো আপনারা আপনাদের ফ্রিজারের পাওয়ার পরবর্তীতে আগের মতো করতে পারেন, কিন্তু যেই সময় মাংসটাকে নরমাল থেকে ফ্রিজিং এ আনছেন সেই ১ম কয়েক ঘন্টা ওই সময়টাতে ম্যাক্সিমাম পাওয়ারে দিতে হবে। তো এই হচ্ছে সিম্পল স্টেপ। এই বছর এইটা করে দেখতে পারেন যে আসলেই কি গত বছরের তুলনায় বেটার স্টোরেজ হয় কিনা, মাংসের স্বাদ গুণ কি আগের থেকে বেটার হয় কিনা। আর আপনারা কে কোথায় থেকে ঈদ করছেন সেটা কমেন্টে জানাতে পারেন। তো এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমাদের YouTube এ সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ৯,৯৪,০০০ আর Facebook এ ফলোয়ারের সংখ্যা হচ্ছে ১.৪ মিলিয়ন। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের ঈদ ভালো কাটুক, নিরাপদে কাটুক। সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।